দেখো, আজকে আমরা আলোচনা করব ভারতের জলসেচ ব্যবস্থা, ইরিগেশন প্রসেস। কিন্তু একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি এই যে যে আর কি ফরম্যাটে খুলেছি সেটাতে আমি দেখছি কোনোভাবেই আমি পেন ব্যবহার করতে পারছি না। এবার পেন ব্যবহার না করতে পারলে তো স্বাভাবিকভাবে আমি ধরো একটু লিখতে পারবো না। এটা একটা প্রবলেম আমি ফেস করছি। এবার আর তোমরা মোটামুটি আমি যে আলোচনাটা করব সেটাকে যদি ভালো করে শোনো এবং তার সাথে কিছু অতিরিক্ত জায়গা বলার আছে সেটা যদি বলে দিই, তোমরা কি লিখে দিতে পারবে আজকের জন্য? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। এই ফরম্যাটটা আসলে আমার জানা নেই, এটা হঠাৎ করে খুলেছে এবং এটা যে চেঞ্জ করে অন্য ফরম্যাটে নিয়ে যাব সেটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, যার ফলে কি হচ্ছে আমি আমার যে পেন ট্যাব আছে সেটা ব্যবহার করতে পারছি। যাই হোক, আমাদের দেখো এখানে আজকে আমাদের আলোচনাটা আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে আমি প্রশ্ন উত্তর তো পর্ব আমরা করবোই, তার আগে আমরা একটু কিছু জিনিস আলোচনা করে নিই। যেমন ধরো ভারতের আর কি যে জলসেচ ব্যবস্থা, তো প্রথমত হচ্ছে জলসেচ ব্যবস্থা কি একটু জানতে হবে। মানে যখন কি হয়, জলসেচ ব্যবস্থা কাকে বলে? যখন প্রাকৃতিক উপায় ছাড়া কৃত্রিম পদ্ধতিতে কি হয়, কৃষিকাজের জন্য জল সরবরাহ করার ব্যবস্থাকে জলসেচ ব্যবস্থা বলে। আবার বলছি, মানে প্রাকৃতিক উপায় ছাড়া, প্রাকৃতিক যে ব্যবস্থাপনা থাকে সেটা ছাড়া কৃত্রিম উপায়, কৃত্রিম উপায়ে কৃষি জমিতে জল সরবরাহ করা বা জল দেওয়া, কৃষি জমিতে যে জল দেওয়া, এটাকে বলে জলসেচ ব্যবস্থা। একদম সোজা বিষয়, প্রাকৃতিক আর কি যে বিষয়বস্তু রয়েছে, প্রাকৃতিক পদ্ধতি ছাড়া আর কি কৃত্রিম উপায়ে যখন কৃষি জমিতে জল আর কি দেওয়া হয় বা সরবরাহ করা হয় সেই ব্যবস্থাকে জলসেচ ব্যবস্থা বলে। ঠিক আছে, এটা করার পিছনে কারণটা কি মূলত জলসেচ ব্যবস্থা? তার কারণ আমাদের দেশে যে মৌসুমী বায়ু রয়েছে, মৌসুমীর দ্বারা মানে প্রভাবিত যে আমাদের জলবায়ু রয়েছে, সেখানে বৃষ্টিপাতের একটা চরম অনিশ্চয়তা দেখা যায় এবং শীতকালে বিশেষত একটা বৃষ্টিহীনতার ব্যাপার রয়েছে। তাহলে এই সব কাজের জন্য কি করা হচ্ছে, ভারতে আর কি জলসেচ যে ব্যবস্থা তার ব্যবহার কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ মৌসুমী বায়ু তার আর কি অনিশ্চয়তা, বৃষ্টিপাতের অনিশ্চয়তা এবং শীতকালীন বৃষ্টিহীনতা এর জন্য অনেকটাই দায়ী এই কৃত্রিম আর কি জল সরবরাহ ব্যবস্থা, যেটাকে আমরা জলসেচ ব্যবস্থা বলছি, এর পেছনে। ঠিক আছে, এবার এখানে একটি তথ্য তোমরা লিখে নাও, এটা তো গেল বেসিক জিনিস, যে ভারতে মোট যারা কৃষিযোগ্য জমি রয়েছে, মানে কৃষি জমির পরিমাণ রয়েছে, এটা এর আগে আমি বলেছিলাম যে ভারতে যে মোট কৃষি জমির পরিমাণ, মানে কৃষিযোগ্য জমির পরিমাণ, সেটা অলমোস্ট তোমার 47% অ্যারাউন্ড। ঠিক আছে, ভারতে কৃষিযোগ্য জমির যে পরিমাণ সেখানে অলমোস্ট কি হচ্ছে তোমার, এটা হচ্ছে 47% হচ্ছে কি তোমার কৃষিযোগ্য জমি রয়েছে। তার মধ্যে ভালো করে বুঝে নাও, 47% কিন্তু ভারতবর্ষে কি রয়েছে, কৃষিযোগ্য জমি রয়েছে। তার মধ্যে 36.7% হচ্ছে জল আর কি সেচ সেবিত জমি। এই ডেটাগুলো একটু লিখে দিতে পারলে ভালো হতো, এই সমস্যাটাই আমি ফেস করছিলাম। আবার বলছি, দেখো ভারতে কৃষিযোগ্য জমির পরিমাণ সেটা প্রায় 47%, এবং তার মধ্যে সেচ সেবিত জমি, অর্থাৎ যে জমিতে আর কি সে জলসেচ ব্যবস্থা করা যায়, এরকম কৃষিযোগ্য জমির পরিমাণ হচ্ছে 36.7%। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? এটা কি বোঝানো গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু লিখে নেবে। এবং সর্বাধিক সেচ সেবিত কৃষি জমি রয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। এটা একটু লিখে নাও। এমনিতে কৃষিযোগ্য জমির পরিমাণ যদি বলা হয়, তাহলে সবচেয়ে বেশি কোথায় কৃষিযোগ্য জমির পরিমাণ? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি কৃষিযোগ্য মানে জমির পরিমাণ। ঠিক তেমনি সর্বাধিক কৃষিযোগ্য আর কি জলসেচ আর কি জমিতে বা সেচ সেবিত জমির পরিমাণ যদি বলে, সবচেয়ে বেশি কৃষি আর কি জমি সেচ সেবিত রয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। আর সবচেয়ে কম আর কি সেচ সেবিত যে কৃষি জমি রয়েছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর। আন্দামান নিকোবর এটা সেচ সেবিত আর কি সেচ সেবিত বলছি, সবচেয়ে কম আর কি সেচ সেবিত কৃষি জমি রয়েছে আন্দামান নিকোবর। যদিও এটা কেন্দ্রশাসিত অঞ্চল ওভারঅল দেখলে। আর যদি তোমাকে বলে যে কোন রাজ্যে রয়েছে, সেক্ষেত্রে উত্তরটা কি হবে? স্যার, সেচ সেবিত মানে কৃত্রিম উপায়ে যেখানে জলসেচ করা হয় তো? বললাম সেচ সেবিত মানে হচ্ছে যেখানে প্রাকৃতিক উপায় ছাড়া কৃত্রিম উপায়ে কৃষি জমিতে জল দেওয়া হয় বা জল সরবরাহ করা হয়, সেই ব্যবস্থাকে বলা হয় জলসেচ ব্যবস্থা।
তাহলে যে জমিতে আর কি কি করতে পারে, জল মানে সেচ সেবিত জমি, মানে যে কৃষি জমিতে আর কি জলসেচ ব্যবস্থার আর কি ব্যবস্থা করা যেতে পারে। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। ঠিক। হ্যাঁ, এবার আমার উত্তরটা দেওয়ার চেষ্টা করো, যে সবচেয়ে বেশি তোমার এই জলসেচ ব্যবস্থা আর কি সেচ সেবিত কৃষি জমি সবচেয়ে কম কোথায় আছে, কোন রাজ্যে? সেক্ষেত্রে উত্তর কি হবে? তো রাজস্থান। হ্যাঁ, উত্তরটা হচ্ছে রাজস্থান। ঠিক আছে, এমনিতেও তোমার কৃষিযোগ্য যে জমির পরিমাণ সেটা সবচেয়ে কম হচ্ছে রাজস্থান। আর এমনিতেই রাজস্থানের বিস্তীর্ণ অঞ্চল কি রয়েছে তোমার, ওই মানে রুক্ষ সূক্ষ্ম প্রকৃতি, এবং সেখানে জলের একটা সমস্যা রয়েছে। তাহলে সবচেয়ে কম কৃষি সেচ সেবিত মানে কৃষি জমি যেটা সেচ সেবিত আর কি সবচেয়ে কম, সেটা উত্তর যদি রাজ্য বলে তাহলে রাজস্থান, আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল বলে তাহলে কিন্তু আন্দামান নিকোবর। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। Okay. এবার দেখো, এবার একটু তোমরা লিখে নাও ওখানে, যে ভারতের এই যে বিভিন্ন যে জলসেচ ব্যবস্থা রয়েছে, ভারতের জলসেচ ব্যবস্থার মধ্যে সবচেয়ে বেশি যেটা আর কি বহুল প্রচারিত যে ব্যবস্থা, জলসেচ ব্যবস্থার মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন নলকূপ হয়। জলসেচ ব্যবস্থার বিভিন্ন রূপ আছে, যেমন ধরো নলকূপ আছে যেটাকে আমরা টিউবওয়েল বলি। ঠিক আছে, তোমার সেচ খাল, ক্যানেল রয়েছে, জলাশয় রয়েছে, ট্যাঙ্ক রয়েছে। এরকম কি হয়েছে, তোমার অনেকগুলো পদ্ধতি আছে। ভারতে যে জলসেচ ব্যবস্থার সবচেয়ে বেশি ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে নলকূপ বা টিউবওয়েল। লিখে নাও, ভারতের জলসেচ ব্যবস্থার সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি হচ্ছে নলকূপ। নলকূপ। ঠিক আছে, জলসেচ ব্যবস্থার সবচেয়ে ব্যবহৃত যে পদ্ধতি তার নাম হচ্ছে নলকূপ। টোটাল যে জলসেচ ব্যবস্থা আছে তার প্রায় 46%, টোটাল যে জলসেচ ব্যবস্থা আছে তার প্রায় 46% কি হয়, নলকূপ আর কি ব্যবস্থার মাধ্যমে জলসেচ হয় ভারতে। টোটাল যে জলসেচ ব্যবস্থা আছে তার প্রায় 46% নলকূপ আর কি ব্যবহার হয় ভারতে। এবং এই নলকূপের ব্যবহারে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, আর দ্বিতীয় হচ্ছে রাজস্থান। নলকূপের ব্যবহার দেখা যায় অত্যাধিক হারে, প্রচুর পরিমাণ আর কি দেখা যায়, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে রাজস্থান। রাজস্থানে যেটুখানি আর কি ব্যবহার হয় নলকূপেরই ব্যবহার হয়। আর এটা তোমাদের পরীক্ষায় দেয় যে সবচেয়ে বেশি নলকূপের ব্যবহার কোথায় দেখা যায়, সবচেয়ে বেশি নলকূপের ব্যবহার সেচ জমিতে হয় উত্তরপ্রদেশ। সাধারণত একটা করেই আমাদের লাগে। ঠিক আছে, বোঝা গেছে? লিখেছো সবাই? হ্যাঁ স্যার। স্যার। হুম। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে সেচ খাল মানে ক্যানেলস। ঠিক আছে, ক্যানেলস মানে দ্বিতীয় আর কি পদ্ধতি বিভিন্ন জলসেচের ক্ষেত্রে, জলসেচ ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত যেটা বললাম নলকূপ। তারপর হচ্ছে তোমার সেচ খাল বা ক্যানেলস, CANALS, ক্যানেলস। এবং এই ক্যানেলের ব্যবহার এটা তো প্রথম হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। ঠিক আছে, ক্যানেল এর ব্যবহারের মাধ্যমে তোমার জলাশয়, তোমার সেচ খালের মাধ্যমে সবচেয়ে বেশি আর কি চাষাবাদ হয় কোথায়, উত্তরপ্রদেশ। মানে নলকূপ এবং সেচ খাল এই দুটোতেই আর কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়, উত্তরপ্রদেশে। ক্লিয়ার? এরপর হচ্ছে কূপ, কয় দীর্ঘ প, কূপ। কূপ মানে যেটাকে আমরা ইংলিশে বলি ওয়েল, WELLS। 3 নম্বরে রয়েছে জলসেচ ব্যবস্থার ক্ষেত্রে কূপ, ওয়েল আর কি, কয় দীর্ঘ প, কূপ মানে ওয়েল, WELLS। এই কূপ আর কি নলকূপ, এর আগে নলকূপ পড়েছিলাম সেটা উত্তরপ্রদেশ পড়েছিলাম, কিন্তু কূপ ব্যবহার এটা হচ্ছে জলসেচ ব্যবস্থার তৃতীয় সর্ববৃহৎ পদ্ধতি। এতে প্রথম স্থানে রয়েছে কিন্তু মধ্যপ্রদেশ। এতে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। তাহলে আমি আবার বলছি, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নলকূপ, নলকূপে প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ। তারপর হচ্ছে সেচ খালের ব্যবহার বা ক্যানেল জলসেচের ক্ষেত্রে, সেক্ষেত্রে উত্তরপ্রদেশ প্রথম। এরপর তৃতীয় সর্বাধিক ব্যবহৃত আর কি পদ্ধতি হচ্ছে কূপ বা ওয়েল। এই কূপের ব্যবহারে প্রথম সবচেয়ে বেশি হয় কোন রাজ্যে, মধ্যপ্রদেশ। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরপর চতুর্থ পদ্ধতি হচ্ছে জলাশয় বা ট্যাঙ্ক। জলাশয় বা ট্যাঙ্ক চতুর্থ সবচেয়ে আর কি গ্রহণযোগ্য জলসেচ প্রক্রিয়ার নাম হচ্ছে জলাশয় বা ট্যাঙ্ক। এটি ব্যবহার এটা সবচেয়ে বেশি দেয়।
ঠিক আছে, এটি সবচেয়ে বেশি দেয় জলাশয়ের ব্যবহারে। মূলত এটা জলাশয়ের ব্যবহার দেখা যায় দক্ষিণ ভারতে। ঠিক আছে, ট্যাঙ্কের ব্যবহার, ট্যাঙ্ক ইরিগেশন দেখা যায় কিন্তু দক্ষিণ ভারতে। এবং এখানে এই দক্ষিণ ভারতে এটাতে প্রথম স্থান অধিকার করে কে? তামিলনাড়ু। তামিলনাড়ু। তাহলে জলাশয়ের মাধ্যমে যে সেচ ব্যবস্থা আর কি গ্রহণ করা হয়, সেখানে প্রথম রাজ্য হচ্ছে তামিলনাড়ু। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবং হ্যাঁ এছাড়া স্যার। হ্যাঁ, আর কিছু পদ্ধতি আছে, যেমন ধরো পাইপের ব্যবহার একটু লেখো। নেক্সট একটা পদ্ধতি লেখো, যে পাইপ লাইন, মানে পাইপের মাধ্যমে আর কি জলের ব্যবহার, আর কি জলসেচের ব্যবস্থা। পাইপের মাধ্যমে জলের ব্যবহার, এতে প্রথম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্ট্যাটিস্টিক দেখাচ্ছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ পাইপের মাধ্যমে কৃষিকাজের ব্যবহার, এতে প্রথম স্থান অধিকার করে কি? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কিন্তু না কূপ, নলকূপ, না সেচখাল বা জলাশয়, এগুলোর ব্যবহার খুবই কম। ঠিক আছে, খুবই কম হয় পশ্চিমবঙ্গে। মূলত আর কি সেচ ব্যবস্থায় বহুল প্রসারিত আর কি যে ব্যবস্থাপনা, সেটা হচ্ছে কি? পাইপের ব্যবহার। ঠিক আছে, পাইপের ব্যবহারের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ আর কি হয় কোথায়? পশ্চিমবঙ্গে। দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, তাহলে একটু আগে আমরা বললাম যে সেচ আর কি জমি যেটা রয়েছে, সেচ সেবিত জমি, তার সর্বাধিক পরিমাণ উত্তরপ্রদেশ। কিন্তু যদি শতাংশগত ভাবে বলে, তাহলে কিন্তু সেটা পাঞ্জাব হবে। এটা একটু লিখে রাখো, যে সেচ সেবিত জমির শতাংশ সবচেয়ে বেশি পাঞ্জাবে। সেচ সেবিত আর কি যে জমির শতাংশগত ভাবে যদি বিচার করো, তাহলে সর্বাধিক হচ্ছে কোথায়? পাঞ্জাবে। নেক্সট, এরপর দেখো আমরা এই যে জলসেচ ব্যবস্থা এবং তার সাথে যুক্ত যে বিভিন্ন আর কি নদী পরিকল্পনা যেগুলো রয়েছে, বহুমুখী নদী পরিকল্পনা, যেগুলোকে আমরা মাল্টিপারপাস আর কি রিভার প্রজেক্ট আমরা বলি, সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে মূলত এই জলসেচ ব্যবস্থা এবং তার সাথে যুক্ত যে বিভিন্ন মানে এই তোমার নদী পরিকল্পনা, যেটাকে আমরা মাল্টিপারপাস রিভার প্রজেক্ট বলি। ঠিক আছে, যেমন ভারতের প্রথম মাল্টিপারপাস রিভার প্রজেক্ট কোনটি ছিল? এটা পরীক্ষায় দেয়, কি হবে? ভারতের প্রথম আর কি মাল্টিপারপাস আর কি যে রিভার প্রজেক্ট, সেটা ছিল কি? স্বাধীন ভারতের বলতে পারো, সেটা ছিল কি? ডিভিসি, দামোদর ভ্যালি পরিকল্পনা। ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, বা দামোদর ভ্যালি বা দামোদর উপত্যকা পরিকল্পনা। কি বললাম বুঝছো? এটি ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা বলতে পারো। ঠিক আছে, এটা কবে তৈরি করা হয়েছিল? এটা 1948 সালে। একটু লিখে নাও, যে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা ছিল দামোদর উপত্যকা পরিকল্পনা, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর উপত্যকা পরিকল্পনা। এটা কবে তৈরি করা হয়েছিল? 1948 সালে। ঠিক আছে, লিখেছো? হ্যাঁ স্যার। মার্কিন যুক্তরাষ্ট্রে, এটার সাথে একটু লিখবে। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা পরিকল্পনা আছে, তার নাম ছিল টেনিস ভ্যালি অথরিটি। টেনিস, ঠিক আছে, টেনিস ভ্যালি অথরিটি। এই যে পরিকল্পনাটা, এটার অনুকরণে এই ডিভিসিটা তৈরি হয়েছে। এটা পরীক্ষায় দেয়, যে টেনিস ভ্যালি পরিকল্পনা বা টেনিস ভ্যালি অথরিটি, এই যেটা ছিল টিভিএ। ঠিক আছে, তাহলে এই টিভিএ, টেনিস ভ্যালি অথরিটি বা টেনিস ভ্যালি আর টেনিস উপত্যকা পরিকল্পনা, মার্কিন যুক্তরাষ্ট্রে এইটাকে অনুকরণ করে বা ভারতে কি হয়েছিল, এই দামোদর ভ্যালি আর কি নদী উপত্যকা পরিকল্পনাটা তৈরি হয়েছে। টেনিস ভ্যালি অথরিটি, মার্কিন যুক্তরাষ্ট্রে।
এবং এই যে টেনিস ভ্যালি অথরিটি যে আর কি পরিকল্পনাটা কথা বলছি, এর প্রধান কারিগর অর্থাৎ প্রধান মাস্টার মাইন্ড কে ছিল, মানে প্রধান আর কি আর্কিটেকচার কে ছিল, তার নামটা একটু লিখে রাখবে। তার নাম ছিল ভুরডুইন। ভুরডুইন, ভয়রস্যু বয়সিনরা, ভয়রস্যু বয়সিনরা, ভুরডুইন, ডয়রস্যু হস্যই দন্তের ন, ভুরডুইন, ভয়রস্যু বয়সিনরা, ভুরডুইন, ডয়রস্যু হস্যই দন্তের ন, ভুরডুইন। তাহলে ভুরডুইন কে ছিলেন? ভুরডুই ছিলেন এই টেনিস ভ্যালি অথরিটির আর কি প্রধান আর কি কারিগর। তার অনুপ্রেরণায়, ঠিক আছে, তার অনুপ্রেরণায় কি হয়েছিল, এই মানে এই যেমন টেনিস ভ্যালি অথরিটিটা তৈরি হয়েছিল, তার সাথে সাথে এই যে আমাদের ডিভিসি যেটা রয়েছে তার পরিকল্পনা কিন্তু সম্পাদিত হয়েছে। তার মানে কখনো যদি প্রশ্নটা দেয়, এখনো অব্দি এটা এত কঠিন লেভেলে যায়নি, কিন্তু আগামী দিনে দিতেই পারে, যে এই যে ডিভিসি যেটা তৈরি হয়েছিল এর প্রধান কারিগর কে ছিল বা কার অনুপ্রেরণায় এটা তৈরি হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে ভুরডুইন, ভয়রস্যু র, ডয়রস্যু হস্যই দন্ত ন, ভুরডুইন একজন প্রধান আর্কিটেক্ট ছিলেন আর কি। তার পরামর্শ মতো এই ডিভিসি বা ওই টেনিস ভ্যালি অথরিটি এই দুটোই কিন্তু তৈরি হয়েছে। ক্লিয়ার হলো সবার? বলো। লিখেছে সবাই? হ্যাঁ স্যার। চলো তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে রয়েছে তার উত্তরটা আমরা পেয়ে গেছি, তাই তো? কি হবে? স্বাধীন ভারতের প্রথম আর কি বহুমুখী পরিকল্পনা কোনটি ছিল? কি হবে এক্ষেত্রে উত্তর? দামোদর। দামোদর। দামোদর ভ্যালি উপত্যকা বা দামোদর উপত্যকা, কোথায় গেল? হ্যাঁ, দামোদর উপত্যকা পরিকল্পনা 1948 সালে, ঠিক আছে, প্রথমটার উত্তর আমরা পেয়ে গেলাম। নেক্সট দেখো কি বলছে, আরেকটি বিখ্যাত তোমার আর কি ড্যামের কথা বলেছে, কি সেটা? বলছে রানা সাগর প্রতাপ, তাই তো? রানা সাগর প্রতাপ ড্যাম এটা কোথায় অবস্থিত? কি হবে উত্তর? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। দেখো কি হবে উত্তর? রানা সাগর আর কি যে বাঁধটা রয়েছে সেটি কোন আর কি নদীর ওপর তৈরি হয়েছে? দুইয়ের উত্তর দেখো, রানা সাগর যেটা রয়েছে এটি চম্বল নদীর ওপর। তাহলে এখানে উত্তরটা হবে চম্বল নদীর ওপর। এটাকে চম্বল পরিকল্পনাও বলে। এই রানা প্রতাপ সাগর যে বাঁধ যেটা বলা হচ্ছে, এটাকে চম্বল পরিকল্পনা বা রানা সাগর বাঁধ, রানা প্রতাপ সাগর বাঁধ বলে বা চম্বল পরিকল্পনাও বলে। এটা চম্বল নদীর ওপর তৈরি হচ্ছে, মানে দুইয়ের তোমার বি। মূলত এটা হচ্ছে তোমার রাজস্থান এবং মধ্যপ্রদেশ, জায়গাটা লিখে রাখো। রাজস্থান এবং মধ্যপ্রদেশ এই দুটি রাজ্যের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই পরিকল্পনাটিকে, এই ড্যামটিকে তৈরি করা হয়েছে, এই বাঁধটিকে তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে জলসেচ এবং বিদ্যুৎ উৎপাদন। রাজস্থান এবং মধ্যপ্রদেশ দুটোই কিন্তু হবে। এবং এর উদ্দেশ্য হচ্ছে কোথায় কি? মূলত চম্বল নদীর ওপর, ঠিক আছে। মূলত এর উত্তরটা কি, মানে এর উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে কি বললাম, যে জলবিদ্যুৎ এবং জলসেচ দুটোই উৎপাদন, ঠিক আছে। করেছো সবাই? হ্যাঁ স্যার। নেক্সট দেখো 3 নম্বরটা তোমরা বরাবর পড়ে আসছো, রিহান্দ। রিহান ড্যাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। রিহান ড্যাম কোন নদীর ওপর হয়েছে? সোন নদী। সোন নদী। 3-এর উত্তরটা দিয়েছে, ভেরি গুড, সোন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে সোন নদী দেখো লেখা রয়েছে, রিহান ড্যাম কোন নদীর উপনদীর ওপর তৈরি হয়েছে? তাহলে সোন নদীর একটা উপনদী হচ্ছে রিহান ড্যাম, মানে রিহান। অ্যাকচুয়ালি রিহান ড্যাম যেটা রয়েছে সেটা রিহান নদীর ওপর তৈরি হয়েছে, ভালো করে মাথায় রাখবে। রিহান ড্যাম কোন নদীর ওপর? রিহান নদীর ওপর। সেটা কোথায়? উত্তরপ্রদেশ। এটা আমরা পড়ে অভ্যস্ত, কিন্তু এখানে প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানে দেওয়া হচ্ছে রিহান কোন নদীর উপনদী, এখানে সেটা জানতে চেয়েছে। তার মানে রিহান হচ্ছে কোন নদীর উপনদী? উত্তরটা হচ্ছে সোন নদী। ঠিক আছে, ভালো প্রশ্ন। রিহান ড্যাম রিহান নদীর ওপর তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে, কিন্তু রিহান হচ্ছে কোন নদীর উপনদী? উত্তরটা হচ্ছে সোন। এখানে উত্তরটা হবে সোন, 3-এর সি। তাহলে রিহান ড্যাম এটা পরীক্ষায় দেয়, এটা কোথায় অবস্থিত? এটা উত্তরপ্রদেশে। নেক্সট, ভারতের দীর্ঘতম সেচ ক্যানেল কোনটি? ইন্দিরা গান্ধী।
দেখো ভারতের দীর্ঘতম বলেছে, ঠিক আছে। এখানে যে অপশনটা দিয়েছে, এখানে অপশন অনুযায়ী ইন্দিরা গান্ধীটা হচ্ছে ভারতের বৃহত্তম, দুটো আলাদা। ভারতের দীর্ঘতম আর কি সেচ ক্যানেল বলেছে, দীর্ঘতম বললে সারদা ক্যানেল। আর যদি বলে বৃহত্তম কোনটি, তখন হবে ইন্দিরা গান্ধী। আগে প্রশ্নটা উত্তরটা ভালো করে বুঝে নাও। যদি ভারতের দীর্ঘতম সেচ ক্যানেল বলে, যখন প্রশ্নটা এখানে দিয়েছে, সেটা উত্তরটা হবে সারদা ক্যানেল। কি বললাম বুঝছো? এখানে দীর্ঘতম দিয়েছে, তাহলে উত্তরটা কি হবে? সারদা ক্যানেল। তাহলে সারদা ক্যানেল কোথায় অবস্থিত? কি হবে? এটা ভারতের দীর্ঘতম, লংগেস্ট ক্যানেল। সারদা ক্যানেল কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। কি বললাম বুঝছো? সারদা ক্যানেল কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। ক্লিয়ার? এটা হ্যাঁ হচ্ছে স্যার। দীর্ঘতম। আর যদি বলে বৃহত্তম, তখন হবে ইন্দিরা গান্ধী ক্যানেল। ঠিক আছে, দুটোই লিখে রাখবে, খুব সুন্দর প্রশ্ন, গুলিয়ে ফেলে স্টুডেন্টরা। ইন্দিরা গান্ধী ক্যানেল যদি বলে, এটা হচ্ছে ভারতের বৃহত্তম। এটা কোথায়? এটা কোথায়? দেখো এই যে তোমার ইন্দিরা গান্ধী ক্যানেলটা রয়েছে, এটা অনেকটা অংশ জুড়ে রয়েছে। মানে ইন্দিরা গান্ধী ক্যানেলটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। মাথায় রাখবে এই ইন্দিরা ক্যানেলটা, এটা রাজস্থান থেকে শুরু করে তোমার হরিয়ানা থেকে শুরু করে পাঞ্জাব, ঠিক আছে। অর্থাৎ এখানে ইন্দিরা গান্ধী ক্যানেল যেটা বলছি ভারতের বৃহত্তম, মানে ভারতের বৃহত্তম আর কি ক্যানেল, এটা কিন্তু মূলত রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব এই তিনটে অঞ্চল জুড়ে এর বিস্তার রয়েছে, ঠিক আছে। এবং পাঞ্জাব অঞ্চলে কিন্তু মূলত সুতলেজ মানে হচ্ছে শতদ্রু এবং বিপাশা নদী, এই দুটির আর কি উপর তৈরি হয়েছে, ঠিক আছে, মাথায় রাখবে। ঠিক আছে, এটা হারিকে ব্যারেজ নিশ্চয়ই শুনেছে, হারিকা ব্যারেজ বলা হয়, হারিকে ব্যারেজ বলে একটি জায়গা আছে। তো এই হারিকা ব্যারেজটা কিন্তু এরই অংশ, এটা দেয় পরীক্ষা, একটু পাশে লিখে রাখবে। তাহলে ইন্দিরা গান্ধী ক্যানেল হচ্ছে রাজস্থান, হরিয়ানা এবং পাঞ্জাব এই তিনটে আর কি রাজ্য জুড়ে রয়েছে, ঠিক আছে। এটার অ্যাকচুয়ালি পূর্ববর্তী নাম ছিল রাজস্থান ক্যানেল। পরবর্তীকালে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর এর নাম করা হয় ইন্দিরা গান্ধী ক্যানেল। হ্যাঁ, মানে এটাও পরীক্ষায় দিয়েছিল যে ইন্দিরা গান্ধী ক্যানেলের পূর্ববর্তী নাম কি ছিল। ইন্দিরা গান্ধী ক্যানেলের পূর্ববর্তী নাম ছিল রাজস্থান ক্যানেল, এবং ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর 1984 সালে এর নামকরণ করা হয় কি তোমার ইন্দিরা গান্ধী ক্যানেল। তো এই যে মানে এটা যখন শুরু হচ্ছে, মানে রাজস্থানে এটার নাম কিন্তু হ্যারিকে ব্যারেজ, ঠিক আছে। হ্যারিকে নাম শুনেছো নিশ্চয়ই, হ্যারিকে। তাহলে এটা পরীক্ষা দেয় হ্যারিকে ব্যারেজ, ঠিক আছে। এটি কোথায়, মানে এটি কিসের অন্তর্গত? এই হ্যারিকে ব্যারেজটা কিন্তু এই ইন্দিরা গান্ধী ক্যানেলের অন্তর্ভুক্ত, এটা মাথায় রাখবে। বোঝা গেছে পয়েন্টটা? বলো। হ্যাঁ স্যার। শতদ্রু আর কি নদীর উপর বললেন? পাঞ্জাব হরিয়ানা শতদ্রু শতদ্রু ও আর বিপাশা, শতদ্রু আর বিপাশা। তিনটে রাজ্য বললেন পাঞ্জাব স্যার, পাঞ্জাব হরিয়ানা আর পাঞ্জাব হরিয়ানা, অ্যাকচুয়ালি এটা শুরু হয় রাজস্থান থেকে, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব। আর পাঞ্জাবে এই শতদ্রু এবং বিপাশা নদীর যে একটা মিলনস্থল আছে, সেখানে এই ক্যানেলের ওপর একটা কি করা হয়েছে, এই মানে ক্যানেলের ওপর একটা বাঁধ তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে হ্যারিকে ব্যারেজ। তাহলে হ্যারিকে ব্যারেজটা কোথায়? হ্যারিকে ব্যারেজটা হচ্ছে এই পাঞ্জাবে শতদ্রু এবং বিপাশা নদীর ওপর একটা বাঁধের নাম, এবং এটা ইন্দিরা গান্ধী ক্যানেলের উপর অন্তর্ভুক্ত। হ্যারিকে ব্যারেজ নাম শুনেছো নিশ্চয়ই, হ্যারিকে, অজফলা আকার রয় রশ্মি কারিকারিকে। তাহলে হ্যারিকে ব্যারেজ কি কোথায় অবস্থিত? এটা অবস্থিত পাঞ্জাবে। এবং কোথায়? দুটির আর কি মিলনস্থলে, দুটি নদীর মিলনস্থল, সুতলেজ মানে শতদ্রু এবং বিপাশা নদী, ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক। অনেকগুলো তথ্য কিন্তু দিচ্ছি, এটা মানে তোমরা একটু ভালো করে নোট ডাউন করে রাখো, এগুলো থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন দেয়। নেক্সট বলছে কোন রাজ্যে গঙ্গা ক্যানেল দ্বারা তোমার সেচ কার্য করা হয়? গঙ্গা ক্যানেল, উত্তরটা কি হবে? গঙ্গা ক্যানেল। দেখো গঙ্গা নদী এর সর্ববৃহৎ অবস্থান কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ আমরা কি জানি? উত্তরপ্রদেশে গঙ্গা নদী সবচেয়ে বেশি প্রবাহিত হয়েছে কোথায়? উত্তরপ্রদেশে, তাই না? 1450 কিমি টোটাল উত্তরপ্রদেশে প্রবাহিত হয়েছে। তাহলে উত্তরপ্রদেশে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই গঙ্গা ক্যানেল যেটা রয়েছে, এটার মাধ্যমে কি করা হয়? সেচ কার্য করা হয়। একটু আগে আমরা পড়লাম যে জলসেচ ব্যবস্থার আর কি যে পদ্ধতিগুলো আমরা পড়লাম, সেখানে আমরা দেখলাম যে কোন কোন ব্যবস্থায় আর কি
উত্তরপ্রদেশ প্রথম। কোন কোন ব্যবস্থা? স্যার নলকূপ আছে, জলসেচ আছে। নলকূপ। ঠিক আছে, তাহলে ওখানে দেখো, তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তরপ্রদেশ। ঠিক আছে, 5-এর A। নেক্সট, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসো, তেহেরি বাঁধ। ভাগীরথী নদীর। ঠিক আছে, তেহেরি ড্যাম। হ্যাঁ, তেহেরি বাঁধ বলছে কোন নদী আর কি থেকে জল সংগ্রহ করে? কি হবে উত্তর? উত্তরটা হচ্ছে ভাগীরথী নদী, তাই না? তেহেরি ড্যাম এটাই হচ্ছে ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে উচ্চতম আর কি ড্যাম, তাই তো? তেহেরি ড্যাম, সবাই একমত তো? হ্যাঁ স্যার। ঠিক। তেহেরি পরিকল্পনা বা তেহেরি ড্যাম এটা হচ্ছে ভাগীরথী নদীর ওপর অবস্থিত, উত্তরাখণ্ড। কোথায় অবস্থিত এটাও দেয়, উত্তরাখণ্ডে অবস্থিত। এটি হচ্ছে ভারতের এই মুহূর্তে সর্বোচ্চ ড্যাম, সর্বোচ্চ হাইয়েস্ট। ঠিক আছে, ভারতের হাইয়েস্ট ড্যামের নাম হচ্ছে তেহেরি আর কি ড্যাম বা তেহেরি পরিকল্পনা, ভাগীরথী নদীর ওপর উত্তরাখণ্ডে। উৎপাদন এর এর উদ্দেশ্য কি? জলবিদ্যুৎ উৎপাদন। তাহলে এখানে অ্যান্সারটা হবে 6-এর B। এটা এক্ষুনি আমরা আলোচনা করলাম, নিচের কোন রাজ্যে জলসেচ সর্বাধিক? কি হবে? ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। ভেরি গুড। তাহলে ভারতের সবচেয়ে বেশি জলসেচ দ্বারা আর কি রাজ্যে খাল দ্বারা জলসেচ হয় কোথায়? উত্তরপ্রদেশ। ভেরি গুড। নেক্সট, এখানে বলেছে কোনটি সঠিকভাবে মিলিত নয়। মিলিত নয় বলেছে, ঠিক আছে, তো সবার আগে বের করতে হবে। প্রথমত কয়না প্রজেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, এগুলো মাথায় রাখবে। কয়না প্রজেক্ট কোথায়? এটা হচ্ছে কয়না নদীর ওপর, মহারাষ্ট্র। তাহলে কয়না প্রকল্প মহারাষ্ট্র, এটাতে কোনো সমস্যা নেই, তাই তো? হ্যাঁ নেক্সট স্যার। হচ্ছে দেখো তোমার, হ্যাঁ, এরপর দিয়েছে কি সরাবতী প্রজেক্ট বা সরাবতী প্রকল্প। তাহলে এটা কোথায়? এটা কর্ণাটক। হচ্ছে তোমার সরাবতী নদীর ওপর, কোথায়? কর্ণাটক। এটা তো কোনো সমস্যা নেই, তাই তো? এরপরেরটা কি বলছে? এর পরেরটা বলছে বালিয়া মেলা। বালিয়া মেলা এটা কোথায়? এটা হচ্ছে ওড়িশায়। বালিয়া মেলা প্রজেক্ট জানো? এটার সম্পর্কে জানা আছে? না। বালিয়া মেলা প্রজেক্ট এটা হচ্ছে, একটু লিখে নাও পারলে, বালিয়া মেলা প্রজেক্টটা এটা মানে খুব একটা ওরকম দেয় না, এটা মূলত হচ্ছে জয়েন্ট প্রজেক্ট, লিখে নাও একটু। ঠিক আছে, দেখো, বালিয়া মেলা প্রজেক্ট এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার একটি যুগ্ম প্রজেক্ট বা প্রকল্প। বালিয়া মেলা এটা দিতেই পারে, এটা খুব একটা হয়তো পরীক্ষা তোমরা পাও না, কিন্তু আগামী দিনে এটার থেকে কোশ্চেন দিতে পারে। তো বালিয়া মেলা প্রজেক্ট কোন আর কি বালিয়া মেলা ড্যাম বলতে পারে? এটা হচ্ছে মূলত অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা সরকারের একটি যুগ্ম প্রজেক্ট। এবং এইটা কোন নদীর ওপর আর কি অবস্থিত? এটা হচ্ছে এই বালিয়া মেলা রিজার্ভার যেটা রয়েছে, এটা হচ্ছে তোমার গোদাবরী নদীর একটি আর কি উপনদী আছে, যার নাম হচ্ছে সিলেরু। নামটা শুনেছো হয়তো, গোদাবরী নদীর একটি উপনদী সিলেরু, দন্তের সরকার সে লেরু, লয়কার লে রজস্যু, সেলেরু, মানে ইংলিশে লিখলে SILERU, সিলেরু। গোদাবরী নদীর একটি উপনদী সিলেরু, সিলেরু নদীর ওপর আর কি অবস্থিত এই বাইলা মেলা রিজার্ভার বা বাইলা মেলা প্রজেক্ট। এটা হচ্ছে কোন দুটো দেশ মানে কোন দুটো রাজ্যের আর কি মিলিত প্রজেক্ট? একটা হচ্ছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। তাহলে এখানে অপশন হচ্ছে সিলেরু নদীর ওপর, তাহলে এখানে অপশন অনুযায়ী সিটাও ঠিক আছে। নেক্সট হচ্ছে সাভারগিরি। সাভারগিরি প্রজেক্ট কোথায়? সাভারগিরি ড্যাম বা সাভারগিরি প্রজেক্ট বাবা, কেরল। তাহলে সাভারগিরি প্রজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কোথায়? কেরলে অবস্থিত। তাহলে এখানে কি হয়ে গেল? সাভারগিরি প্রজেক্ট কি হয়ে গেল? এটা ভুল হয়ে গেল, তাই না? বোঝা গেছে কি হ্যাঁ বললাম? স্যার। হ্যাঁ, তাহলে সাভারগিরি প্রজেক্ট এটা হচ্ছে তোমার কোন নদীর ওপর? এটা লিখে নাও, পাম্বা নদী, PAMBA। কেরলের একটি নদী পাম্বা, PAMBA, পাম্বা নদীর ওপর এই সাভারগিরি প্রজেক্টটা রয়েছে। তাহলে এটা হচ্ছে কেরল, তার মানে এখানে সাভারগিরি গুজরাট দেওয়া হয়েছে, তাহলে ভুল কোনটা? সাভারগিরি। ঠিক আছে, তাহলে 8-এর D। ঠিক আছে, দেখো 9-টা আমি আলোচনা করেছি, কি হবে?
জলাধার বা ট্যাঙ্কের ব্যবহার কোথায় দেখা যায়? উপদ্বীপীয় ভারতে, মানে দক্ষিণ ভারত, একটু আগেই পড়লাম। উপদ্বীপীয় ভারত মানে কি? মূলত পেনিনসুলার ইন্ডিয়া বলতে মূলত দক্ষিণ ভারতের যে অংশটা সেটাকেই বোঝায় পেনিনসুলার ইন্ডিয়া, তাই না? তাহলে উপদ্বীপীয় ভারতে জলাধার বা মানে ট্যাঙ্কের ব্যবহার সবচেয়ে বেশি। আমরা একটু আগেই বললাম তামিলনাড়ুতে। দেখো অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় নম্বরে। ক্লিয়ার? হয়েছে সবার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এখানে হ্যাঁ উত্তরটা স্যার। হবে 9-এর A। ওকে, চলো নেক্সট। দামোদর ভ্যালি কর্পোরেশন হলো একটা কি ধরনের সংস্থা? এটা প্রশ্নটা একটু ট্রিকি টাইপের। তাহলে কি হবে? এটা দেখো, মূলত এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্রীয় সরকারের একটি মানে এটি মূলত হচ্ছে রাজ্যগুলো এবং কেন্দ্রীয় সরকারেরও কিন্তু এখানে ভূমিকা আছে। তার মানে অ্যান্সার হচ্ছে কি, দামোদর ভ্যালি কর্পোরেশন যে গঠিত হচ্ছে সেখানে কোন কোন আর কি জায়গার থেকে সদস্যরা আছেন, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সদস্যরা থাকেন এবং তার সাথে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, এই দুটো রাজ্যকে আর কি মূলত এই দুটো রাজ্যের যে জল ব্যবস্থা বা জলবিদ্যুৎ কেন্দ্র এটাকে নিয়ন্ত্রণ করার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি হয়েছে। তাহলে এখানে কিন্তু এই তিনটে জায়গাতে কেন্দ্রীয় সরকার, রাজ্য মানে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড আর কি রাজ্য দ্বয়ের আর কি রাজ্য সরকারের প্রতিনিধি এখানে অবস্থান করছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে সি। খুব ভালো প্রশ্ন এটা। নেক্সট, এবার রাজ্যগত ভাবে দিয়েছি দেখো। এই যে একটু আগে পড়লে ট্যাঙ্ক ইরিগেশন, তাহলে ট্যাঙ্ক ইরিগেশন সর্বাধিক কোথায় রাজ্যগত ভাবে? কিছুক্ষণ আগে অঞ্চলগত ভাবে আমরা দেখলাম পেনিনসুলার ইন্ডিয়া, তামিলনাড়ু। উপদ্বীপীয় ভারত। এটা লিখেছি, বলো কি হবে? তামিলনাড়ু স্যার। তামিলনাড়ু। ঠিক আছে, দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ। অনেক সময় কি করছে, দ্বিতীয় অন্ধ্রপ্রদেশটা একটু লিখে রাখবে ট্যাঙ্ক ইরিগেশনে, কারণ অনেক সময় তামিলনাড়ুটা অপশনে দিচ্ছে না। তামিলনাড়ুটা কমন হয়ে গেছে, সেকেন্ড অপশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ দিয়ে দিচ্ছে। সো বি কেয়ারফুল, মাথায় রাখবে ট্যাঙ্ক ইরিগেশন উপদ্বীপীয় ভারতের সর্বাধিক হয় এবং প্রথম স্থানে হচ্ছে তামিলনাড়ু, দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। ওকে, এটাও আমরা আলোচনা করেছি। দেখো কোন বিদেশি পরিকল্পনাকে অনুকরণ করে টিবিসি হয়েছে, কি হবে? টিভিএ। টিভিএ। ইভিএ, টেনিস ভ্যালি অথরিটি। এবং মেন কারিগর কে ছিল সেটাও আমি বলে দিয়েছি আশা করি, বা দেশও দিতে পারে। টিভিএ মানে এই যে কোন আর কি দেশের আর কি মানে বহুমুখী পরিকল্পনাকে অনুসরণ করে ডিবিসি করে হয়েছিল। তাহলে উত্তরটা কি হবে? উত্তর মানে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ভেরি গুড। তাহলে 12-র এটা অ্যাকচুয়ালি অপশনটা এদিক ওদিক হয়ে গেছে, সি হবে এটা। ঠিক আছে, পরেরটা ওরকম গন্ডগোল হয়েছে। যাই হোক, টিভিএ বি অপশন আছে, আমি বি ধরে নিলাম। চলো নেক্সট। কূপের সাহায্যে সবচেয়ে বেশি কোথায় হয়? দেখো অপশনটা দেখেছো? হরিয়ানা হবে। কূপের সাহায্যে বলেছে, তাহলে এই আমরা কিন্তু কি করেছিলাম, আমরা এখানে মধ্যপ্রদেশ করেছিলাম, মানে কূপের সাহায্যে কি করেছিলাম? মধ্যপ্রদেশ। দ্বিতীয় স্থানে তাহলে কে? গুজরাট। কূপ, দেখো এখানে দ্বিতীয় স্থানে কে, সেটা কাজে লাগছে। তার মানে কূপের সাহায্যে আমরা কি পড়েছিলাম? কূপের সাহায্যে সবচেয়ে বেশি আর কি কোথায় হয় ব্যবহার? মধ্যপ্রদেশ। অপশনেই দেয়নি, যেটা আমি বারবার বলছি, এরকম টাইপের প্রশ্ন দিচ্ছে। তাহলে কূপ চাষে দ্বিতীয় স্থানে কে রয়েছে? গুজরাট। তাহলে এখানে অ্যান্সার কি হবে? গুজরাট। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো এটার উত্তর দেওয়ার চেষ্টা করে, এটা করিয়েছি। ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস কি? জলাশয়। কূপ আর নালা নলকূপ। হবে। হ্যাঁ বলো। নালা হবে। কেন নালা হবে বাবা? নালাটা কি? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। কূপ কূপ হবে। কূপ এটা আর তো নলকূপ প্রথম। একসাথে দিয়ে দিচ্ছে, তাহলে আর কি রইলো? জলাশয়। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। জলাশয়। নালা মানে কি প্রথমত? নালা এটার বাংলা মানে ইংলিশে কি বলে এটাকে? ক্যানেল। খাল। নালা মানে খাল। সবাই একমত?
নালাকে কি বলে? নালাকে ইংলিশে বলে হচ্ছে ক্যানেল। কি বললাম বুঝছো? নালাকে ইংলিশে বলে হচ্ছে ক্যানেল, মানে যেটাকে আমরা সেচখাল বলছিলাম ওইটাই। তার মানে হিসাব মতো দেখো আমরা পড়লাম কি, আমরা পড়েছিলাম প্রথম স্থানে হচ্ছে কি নলকূপ, দ্বিতীয় স্থানে কূপ, এখানে দুটোকে একসাথে দিয়ে দিয়েছে। তাহলে তৃতীয় স্থানে কি ছিল? নালা বা সেচখাল বা ক্যানেল, বোঝা গেল? তাহলে এখানে উত্তরটা কি হবে? নালা। তারপর হচ্ছে ট্যাঙ্ক, জলাশয়। প্রশ্নগুলো দেখেছো কিভাবে দিয়েছে? আমার প্রশ্ন, আমার কথাটা বুঝতে পারলে? এটা হচ্ছে 2011 সালের WBCS প্রিলিমস এর কোশ্চেন। তাহলে ভারতের সবচেয়ে এখানে হিসাব মতো দ্বিতীয় স্থানে বলতে কূপ বা নলকূপ তো একসাথে দিয়ে দিচ্ছে, তাহলে এখানে অপশন হবে ক্যানেল বা নালা বা জলাশয়, সেচখাল, সরি জলাশয়। জলাশয় তো তৃতীয় স্থানে মানে ট্যাঙ্ক, তাহলে এখানে উত্তরটা হবে তোমার নালা বা সেচখাল বা ক্যানেল। বোঝা গেল কি জিনিস? বলো। হ্যাঁ স্যার। ঠিক। একজন মানে নালা বলেছিলে, ঠিক আছে, ভেরি নাইস অ্যান্সার। নেক্সট, চুখা বিদ্যুৎ প্রকল্প, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। কি হবে? চুখা, চুখা প্রজেক্ট। এটা হচ্ছে ভারত এবং আর কি তোমার ভুটানের মধ্যে। কি বললাম বুঝছো? চুখা হাইড্রো প্রজেক্ট, এটা হচ্ছে ভারত এবং ভুটানের মধ্যে একটি তোমার জলবিদ্যুৎ প্রকল্প। এটা ওয়াংচু বলে একটি নদী আছে, ওয়াংচু, ঠিক আছে, ওয়াংচু নদী। চুখা আর কি, চুখাটা হচ্ছে ওয়াংচু নদীর একটা অববাহিকা, ঠিক আছে। মানে এই চুখা যেটা আমরা বলছি এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় দেয়, মাথায় রেখে পরীক্ষায় দেয়। চুখা বিদ্যুৎ প্রকল্প মানে জলবিদ্যুৎ প্রকল্প, এটা হচ্ছে ভারত এবং ভুটানের মধ্যে। এবং কোন নদী তীরবর্তী? এটা হচ্ছে ওয়াংচু, ওয়াংচু নদীর আর কি তীরবর্তী। এই ওয়াংচু নদীর অববাহিকা হচ্ছে চুখা। তাহলে সেটা হচ্ছে উত্তরটা এক্ষেত্রে কি হয়ে গেল? 15 আর কি, ডি। ঠিক আছে। নেক্সট, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসো, কানাডা ড্যাম। কি হবে? কানাডা ড্যাম কোন নদীতে অবস্থিত? বলো। স্যার এটা ময়ূরাক্ষী নদী হবে। ময়ূরাক্ষী, সবাই একমত? কানাডা ড্যাম খুব বিখ্যাত কিন্তু। ও বলছে ময়ূরাক্ষী নদীর ওপর, বাকিরা? স্যার ওয়েস্ট বেঙ্গলের তো। হ্যাঁ। কি হবে উত্তর? একদম সঠিক উত্তর ও দিয়েছে, দ্যাট ইজ ময়ূরাক্ষী ওপর, ময়ূরাক্ষী নদীর ওপর। শোনোনি তোমরা? পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত আর কি ড্যাম হচ্ছে, মানে কানাডা ড্যাম বলা হয় ময়ূরাক্ষী নদীর ওপর, যেহেতু কানাডা সরকারের আর কি অনুপ্রেরণায় এটা তৈরি হয়েছিল, তাই এটাকে কি বলা হয়? কানাডা ড্যাম বলা হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক। চলো নেক্সট, আরেকটা বিখ্যাত প্রজেক্ট, তিলাইয়া। কানাডা, তিলাইয়া, এগুলো হচ্ছে বিখ্যাত প্রজেক্ট, ঠিক আছে। এটা কোন নদীর ওপর? কি হবে? বলো। উত্তরটা হবে পাঞ্চেত। তিলাইয়া ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? সরি, তিলাইয়া ড্যাম বলেছে না, এটা হচ্ছে তোমার বরাকর। বি অ্যান্সার, বরাকর। ঠিক আছে, বরাকর নদীর ওপর। বরাকর নদীর নাম শুনেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, পশ্চিমবঙ্গ, এটা লিখে নাও, একটু বলছি আমি তারপর। দেখো, এই যে তিলাইয়া বাঁধ যেটা পড়ছো, সেটা হচ্ছে কোন নদীর ওপর, এটা কোথায় অবস্থিত, এটা বলেছে কোথায় অবস্থিত, মানে কোন নদীর ওপর। উত্তরটা হচ্ছে বরাকর নদীর ওপর অবস্থিত। হ্যাঁ। তিলাইয়া বাঁধ যদি বলে যে কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, তাহলে কি হবে উত্তরটা? তিলাইয়া পশ্চিম ড্যাম। বর্ধমান। হ্যাঁ বলো। স্যার পশ্চিম বর্ধমান হবে তো?
না, এটা অ্যাকচুয়ালি কিছুটা অংশ ওই তোমার বর্ধমানে আছে, কিন্তু মূলত এটা হচ্ছে ঝাড়খণ্ড। তিলায়া ড্যাম যদি বলে কোন স্টেটে, মূলত এর বেশিরভাগ অংশটা কিন্তু এই তোমার কোথায় আছে, তিলায়া বাঁধ, এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডে। কোডারমা বলে একটি ডিস্ট্রিক্ট আছে, জানো হয়তো। ঝাড়খণ্ডের কোডারমা ডিস্ট্রিক্ট আছে, সেখানে মানে কোডারমা জেলার বরাকর নদীর উপর এটি অবস্থিত। ঠিক আছে। এটি অ্যাকচুয়ালি এই যে যেটা পড়ছো, এই যে তোমরা এর আগে কানাডা ড্যাম বলে, তারপর তিলায়া বলে, এগুলো হচ্ছে সব দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি অংশ। ঠিক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি অংশ হচ্ছে এগুলো, তিলায়া ড্যাম। হ্যাঁ, আগেরটা যেমন পড়লে এই যে কানাডা ড্যাম। ঠিক আছে, কানাডা ড্যাম, তাহলে কানাডা ড্যাম কোথায় অবস্থিত? কানাডা ড্যাম এটাও কিন্তু তোমার ওই ঝাড়খণ্ডের উপর অবস্থিত। ঠিক আছে, ম্যাসানজোর নাম শুনেছো তো, কানাডা বা ম্যাসানজোর ড্যাম। ম্যাসানজোর আর কি, এর অ্যাকচুয়ালি নামটা হচ্ছে ম্যাসানজোর। ঠিক আছে, ম্যাসানজোর ড্যামের নাম নিশ্চয়ই শুনেছো, ম্যাসানজোর ড্যাম ঘুরতে যায়। ঠিক আছে, তো ম্যাসানজোর ড্যাম যেটা রয়েছে, এটাও কিন্তু ঝাড়খণ্ডের আর কি অবস্থিত। এর কিছুটা অংশ তোমার ওই যে তোমার বর্ধমান ডিস্ট্রিক্ট আছে সেখানে আসে। ঠিক আছে, বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে কিছুটা তোমার এই কানাডা ড্যাম আছে, কিছুটা তেলায়া আর কি বাঁধ আছে, এগুলো সব হচ্ছে তোমার কি, তোমার দামোদর ভ্যালি পরিকল্পনার এক একটি অংশ। এবং তুমি যখন দেখবে ওই মানে অনেক সময় ওই আহ ঘুরতে যায় না, মানে ধরো ওই মানে তুমি ধরো বর্ধমানেও দিয়ে গেলে অনেকে বলে দেখবে একটু ম্যাসেঞ্জর ড্যামে ঘুরে আসি, কারণ কিছুটা অংশ পশ্চিমবঙ্গে রয়েছে, বাকি প্রায় 70-80% রয়েছে তোমার ঝাড়খণ্ডে, এই দুটোই। তাহলে তিলায়া ব্যাংক এর বাদ হচ্ছে, এটা হচ্ছে বরাকর, আর কানাডা ড্যাম হচ্ছে তোমার ময়ূরাক্ষী। অ্যাকচুয়ালি কানাডা ব্যাংকের আসল নাম হচ্ছে ম্যাসেঞ্জর। ম্যাসেঞ্জর ড্যাম দুটোই হচ্ছে ঝাড়খণ্ডে, মূলত 90%-80% রয়েছে ঝাড়খণ্ডে। এটা আমরা আলোচনা করেছি, দুর্গাপুর জলাধার মানে এটা কবে তৈরি হয়েছে? 1948। 1948। হ্যাঁ, 1948 সালে। এবার এটা তো গেছিল, এটা তোমার এসএসসি সিজিএল এর কোশ্চেন ছিল যে দুর্গাপুর আর কি জলাধার কবে আর কি তৈরি হয়েছে, এটা উত্তরটা অনেকেই পেরেছিল। তার পরের প্রশ্নটা দেখো কি হবে। আচ্ছা, এখানে কিন্তু তোমাকে দামোদর উপত্যকা কবে, আর এটা হচ্ছে জলাধার। জলাধারটা কি? দামোদর জলাধার মানে কি? বলো। ড্যাম তো কি শুনতে পেলাম না বাবু? স্যার, ড্যাম কে বলে? ড্যাম, জলাধার, হ্যাঁ বলতে পারো ড্যাম, হ্যাঁ। ঠিক আছে, তো ড্যাম এটা এখানে কিন্তু উপত্যকা বলেনি, এখানে ড্যাম বলেছে, দুটো কিন্তু আলাদা, ভালো করে বোঝো। আগেরটা ছিল দামোদর পরিকল্পনা, এখানে আমিও খেয়াল করি, এখানে ড্যাম বলেছে। তাহলে ড্যাম যখন বলবে, অর্থাৎ যেখানে জলাধার বলবে, এটা কিন্তু আলাদা হয়েছিল। মানে প্রথমে দামোদর ভ্যালি উপত্যকা পরিকল্পনা তৈরি করা হয়েছিল, এটার উত্তরটা দেখো 7ই জুলাই 1948, মানে 19-এর উত্তরটা। কিন্তু যদি বলে দামোদর ড্যাম কবে তৈরি হয়েছে, দুর্গাপুর ড্যাম, এটা দামোদর না, এটা দুর্গাপুর, দেখো ঠিক করে, ওটা দুর্গাপুর ড্যাম বলেছে। তাহলে দুর্গাপুর ড্যাম তৈরি হয়েছিল 1955 সালে, 1955। কি বললাম বুঝেছো? দুর্গাপুর ড্যাম, দুর্গাপুর ড্যাম তৈরি হয়েছিল 1955 সালে। আমার কথাটা সবাই শুনেছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক, গুলিয়ে ফেলবে না। আর এইটা দামোদর উপত্যকা, দামোদর আর দুর্গাপুর তো আলাদা। ঠিক আছে, তো এখানে উত্তরটা হচ্ছে তোমার 1955 সালে। যদিও এই যে দুর্গাপুর ড্যাম, এটার আর কি প্রতিস্থাপনা হয়েছিল 1953 সালে। অনেক সময় অপশনে 53 থাকে, ভালো করে শুনে নাও। এটার যে জলাধারটা, এটা সম্পূর্ণ হয়েছিল তোমার 55-তে, আর অনেক সময় দেয় এটা মানে কবে শুরু হয়েছিল। তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখবে অপশনে রয়েছে 1953। দুর্গাপুর ড্যাম কবে শুরু হয়েছিল? 1953। তাহলে অ্যান্সার যদি 53 থাকে, 55-53 একসাথে দেয় না, কিন্তু যদি বলে কবে শুরু হয়েছে, তাহলে অনেক সময় অপশনে 1953 থাকে। আর আলটিমেটলি এটাকে কমপ্লিটেশন করা হয়েছিল 1955 সালে। ঠিক আছে, নেক্সট দেখো দামোদর উপত্যকা, এটা তো পড়েছে 7 জুলাই 1948। হোপফুলি এটা সবার ক্লিয়ার আছে, তাই তো? সেভেন হ্যাঁ স্যার। জুলাইটা মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে, যদি সম্ভব হয় তো জুলাইটা অ্যাটলিস্ট মাথায় রেখো। কোন দিন কোন পরীক্ষা দিয়ে দেবে, এখানে দেখা গেল জুলাই দিয়ে এরকম ভাবে একটু এরকম করে দিল, মানে জুলাই 1948, আগস্ট 1948, বিপদে পড়া যাবে। তাহলে জুলাই অ্যাটলিস্ট, জুলাইটা মাথায় রেখো, জুলাই 1948 এইভাবে মাথায় রেখো। নেক্সট, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? উচ্চতম বলেছে, কি হবে? তেহরি। তেহরি বাঁধ। তেহেরি। তাহলে আমরা পড়েছি এটা, তাই তো? তেহেরি বাঁধ কোথায় অবস্থিত?
উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে ভাগীরথী কোন নদী। নদীর ওপর? ভাগীরথী, তাই তো? ঠিক। হ্যাঁ স্যার। নেক্সট, হ্যাঁ, কি বলছে? কোন রাজ্যে খালের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। কোন রাজ্যে খালের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তরটা কি হবে? উত্তরপ্রদেশই হবে, আর কি হবে? তার মানে 21-এর উত্তরটা কি হয়ে গেল? বি হয়ে গেল। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু, এগুলো ভালো প্রশ্ন। নেক্সট, ভারতের দীর্ঘতম খাল কোনটি? সারদা খাল। সারদা ক্যানেল, সারদা খাল। তাই তো? আমরা একটু কি পড়েছিলাম, দীর্ঘতম আর বৃহত্তম তো অলরেডি পড়ে নিলাম, তাই তো? হ্যাঁ স্যার, বৃহত্তম বললে ইন্দিরা গান্ধী, আর দীর্ঘতম বললে সারদা খাল। সারদা। নেক্সট, ভেরি গুড। সিরহিন্দ খাল। সিরহিন্দ খাল কোন রাজ্যে অবস্থিত? কি হবে? স্যার হরিয়ানা। সিরহিন্দ ক্যানেল, হ্যাঁ বলো। হরিয়ানা বলছো? হ্যাঁ বাকিরা স্যার। কি বলছে? সিরহিন্দ বাবা, এটা হচ্ছে তোমার সুতলেজ। সিরহিন্দ ক্যানেলটা এটা হচ্ছে তোমার সুতলেজ নদী থেকে কি নেয়? জল নেয়। ঠিক আছে, তাহলে সুতলেজ নদী মানে কি? শতদ্রু নদী, তাই তো? তাহলে শতদ্রু নদী মূলত কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? হিমাচল প্রদেশ অ্যান্ড পাঞ্জাব। তাহলে এখানে অপশন অনুসারে কি হবে? পাঞ্জাব। 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 বোঝা গেল? হ্যাঁ, তাহলে সিরহিন্দ খাল যেটা রয়েছে এটা মূলত জল আর কি আহরণ করে কোথা থেকে? জল নেয় কোথা থেকে? সেটা হচ্ছে শতদ্রু নদী। ঠিক আছে, এটা পাশে লিখে রাখতে পারো, কোনোদিন এইভাবে প্রশ্ন দিয়ে দিতে পারে। তাহলে শতদ্রু নদী এটি হচ্ছে তোমার হিমাচল অ্যান্ড পাঞ্জাব, তাহলে অপশন অনুযায়ী এটা হচ্ছে পাঞ্জাব। ওকে, তাহলে সিরহিন্দ খাল কোথায় অবস্থিত? পাঞ্জাব। দেখো, খুব ভালো প্রশ্ন। ইন্দিরা গান্ধী তো আমরা পড়লাম, আমরা এর আগে পড়লাম যে রাজস্থান এর আগে ক্যানেল নাম ছিল, রাজস্থান খাল ছিল, সেটাকে ইন্দিরা গান্ধীর নামকরণ কবে করা হয়েছে সেটা আমরা পড়েছি 1984 সালে। কিন্তু এখানে প্রশ্নটা দিয়েছে যে ইন্দিরা গান্ধী খালটা কবে আর কি খনন করা হয়েছিল। দেখেছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো? তাহলে উত্তরটা কি হবে এক্ষেত্রে? উত্তরটা হবে 1958, মানে অপশন অনুযায়ী এখানে বি, মানে পরপর সাজালে সি আসে, কিন্তু অপশন অনুযায়ী বি, 1958 সালে। ইন্দিরা গান্ধী ক্যানেল, কত কত ধরনের কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, ইন্দিরা গান্ধী ক্যানেল কবে খনন করা হয়েছিল? তাহলে অ্যান্সারটা হবে 1958। ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাজস্থান ক্যানেল যার আগের নাম ছিল, এটা শুরু হয়েছিল মিনিস্ট্রি অফ ইরিগেশন অ্যান্ড ওই যেটা ছিল আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এর তরফ থেকে 1958 সালে এর খনন কার্য শুরু হয়েছিল। আর 1984 সালে এই রাজস্থান ক্যানেলের নাম পাল্টে ইন্দিরা গান্ধী ক্যানেল করা হয়। নেক্সট, আজকে শেষ প্রশ্ন। বাকিংহাম বা বাকিংহাম, ঠিক আছে, খাল এটি কোথায় অবস্থিত? কি হবে? বাকিংহাম, বাকিংহাম ক্যানেল কোথায় অবস্থিত? উত্তরটা হবে কি হবে? এটা অ্যাকর্ডিং টু দা গিভেন অপশন অন্ধ্রপ্রদেশ হবে। ঠিক আছে, বাকিংহাম বলে একটি ক্যানেল রয়েছে, এটি মূলত কোথায়? এটি হচ্ছে দুটি আর কি মানে স্টেটের আর কি কি করে, দুটি স্টেটকে কানেক্ট করে। অ্যাকচুয়ালি প্রশ্নটা এইভাবে দেয় না, প্রশ্নটা দেয় যে বাকিংহাম, এটা তো দেয় বাকিংহাম ক্যানেল আর কি সবচেয়ে বড় ক্যানেল যদি বলে, দুটো প্রশ্ন দেয়। একটা হচ্ছে বাকিংহাম ক্যানেল, এখানে তো এইভাবে দিয়েছে। আরেকটা দেয় বাকিংহাম খালটি কোন আর কি রাজ্যের সর্বোচ্চ খাল? তাহলে সেক্ষেত্রে উত্তরটা হয় অন্ধ্রপ্রদেশ, বাকিংহাম। কিন্তু আরেকটা প্রশ্ন দেয় যে এই বাকিংহাম আর যে খালটি রয়েছে এটি দুটি রাজ্যের মধ্যে কানেক্টিভিটি করে, দুটি রাজ্যের মধ্যে কি করে? কানেকশন করে, নেভিগেশন ক্যানেল বলা হয়, মানে দুটি রাজ্যের মধ্যে জলপথে যোগাযোগ করায়। সেই দুটো রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু। এটা খুব কমন প্রশ্ন। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে এই বাকিংহাম যে ক্যানেলটা রয়েছে বা খালটা রয়েছে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় খাল। ঠিক আছে, আর যদি বলে যে এই খালটি কোন দুটি রাজ্যের মধ্যে আর কি তোমার যোগাযোগ করায়, তাহলে উত্তরটা হবে কি বললাম? কি বললাম? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। তামিলনাড়ু ঠিক আর আছে, অন্ধ্রপ্রদেশ। ঠিক, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আর যদি বলে পশ্চিমবঙ্গের তোমার লার্জেস্ট ক্যানেল কোনটা, তাহলে কি হবে?
লার্জেস্ট ক্যানাল অফ ওয়েস্ট বেঙ্গল কি হবে, বা লংগেস্ট, যাই বলো। तो फारा হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ফারাক্কা? ফারাক্কা তো ব্যারেজ বাবা। স্যার দুর্গাপুর বাগডোগরা বা ডিভিসি। কি শুনতে পেলাম না, একবার বলো। শুনতে পাচ্ছি না তো। কি হবে স্যার? বলো, যেটা তুমি বললে, কি বললে একটু আগে, কি বলে এই দামোদর আর কি যে প্রজেক্ট, তার মধ্যে একটি অংশ হচ্ছে কি ফারাক্কা। এই ফারাক্কা ব্যারেজ আর কি যেটা রয়েছে, এর মধ্যে কি হয়েছে তোমার, ফারাক্কা আর কি কি রয়েছে তোমার, ক্যানেল রয়েছে, তাই তো? গঙ্গা নদীর থেকে আর কি আলাদা হয়ে ফারাক্কা ব্যারেজ তৈরি করা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ খাল। তাহলে ফারাক্কা খাল বা ফারাক্কা আর কি ক্যানেল, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানে সর্বোচ্চ বলে কিছু হয় না, সরি, লংগেস্ট, তাই তো? এটাই বললে তো? হ্যাঁ স্যার, ফারাক্কাই বলছি। ঠিক, ভেরি গুড। মনে থাকবে তো? তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়, এটা প্রায় ওই তোমার 700 মিটারের কাছাকাছি প্রায়। হ্যাঁ, চলো, ক্লিয়ার হয়েছে? কেউ কোথাও মিস করেছো? স্যার সাতেরটা একটু দেখান, আর 5-6। আচ্ছা, মানে 5, 6, 7, তাই তো? হ্যাঁ স্যার। প্রশ্নটা ছিল কোন রাজ্যে গঙ্গা ক্যানেল দ্বারা সবচেয়ে বেশি সেচ কার্য হয়। তাহলে উত্তরটা হচ্ছে উত্তরপ্রদেশ। কেন? গঙ্গা নদী এর সর্ববৃহৎ আর কি অবস্থান আমরা উত্তরপ্রদেশেই দেখতে পাই, প্রায় 1450 কিমি অংশ জুড়ে রয়েছে। নেক্সট, তেহেরি বাঁধ কোন নদীর থেকে জল সংগ্রহ করে? উত্তরটা হচ্ছে ভাগীরথী। তেহেরি বাঁধ হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ, যেটা তোমার কোথায় অবস্থিত? এটা অবস্থিত উত্তরাখণ্ড। আর এটা হচ্ছে সবচেয়ে বেশি জলসেচ সর্বাধিক হয় কোথায়, কোন রাজ্যে জলসেচ ব্যবস্থা সর্বাধিক, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক, বাকি সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো এই অবধি রইলো। তাহলে আজকে একটু তোমাদের অসুবিধা আর কি ভোগ করতে হলো, আশা করি নেক্সট দিন আর এই সমস্যা হবে না। ঠিক আছে, সবাই মোটামুটি পড়ো, নেক্সট দিন আরো উন্নত ভাবে আমরা করবো। ঠিক আছে, ভালো থেকো সবাই, ধন্যবাদ, গুড নাইট এভরিওয়ান। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।